হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, আমি রয়েছি তোমাদের সঙ্গে পার্থপ্রতিম স্যার ডেসক্রিপটিভ ইংলিশের ক্লাসে। আজকে আমরা একটা প্রেসি রাইটিং করাবো। চলো দেরি না করে আমরা প্যাসেজটাতে যাই এবং কিভাবে কি করতে হবে সেটা আজকে আমরা ডিসকাস করব। দেখো, এই প্যাসেজটা দুটো পার্ট রয়েছে। পুরো একটা প্যাসেজ, কিন্তু বোঝার জন্য আমি দুটো পার্টে ভাগ করে দিয়েছি। প্যাসেজটা যখন তোমরা পড়বে, শুধু পড়লে হবে না, তার ইনার মিনিংটা বুঝতে হবে যে কোন বিষয়টাতে ফোকাস করছে, সেটা মাথায় রাখতে হবে। আর একটা জিনিস খেয়াল করবে, তুমি ট্রান্সলেশনের ক্ষেত্রে কি হয়, যে বাংলাটা রয়েছে সেখান থেকে তুমি নিজে ট্রান্সলেট করছো, কিন্তু প্রেসি পড়ার সময় বা আনসার করার সময় ফুল কনসেন্ট্রেশন দিতে হবে। তুমি যদি কনসেন্ট্রেটেড না হও তাহলে ইনার মিনিংটা বুঝতে পারবে না। এই জন্যই বলেছিলাম যে এটাকে বাংলা আগে মানে লিখে নাও, তারপরে সেখান থেকে মূল আইডিয়াগুলোকে বের করো, যে কোনগুলো কোনগুলো মেন পয়েন্ট, সেই মেন পয়েন্টগুলোকে নিজের ভাষায় 1/3 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। এবার হচ্ছে পুরো বিষয়টা তোমাকে পড়বে, পড়ে তার মানেগুলো বাংলা আগে খাতায় লিখবে, লিখে বিষয়টা চেষ্টা করতে হবে যে কোন কোন বিষয়গুলোকে ফোকাস করা হচ্ছে, সেখান থেকে এক্সট্রাক্ট করতে হবে মেন আইডিয়া বা মেন পয়েন্টসগুলো। তোমাদের আমি এক্সট্রাক্ট করে দেখাবো যে কোন কোন পয়েন্টগুলো এখানে মেন, এবং সেই মেন পয়েন্টগুলোকে ভিত্তি করে নিজের ভাষায় লিখতে হবে, 1/3 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। শুধুমাত্র প্যাসেজটা পড়ে কাউন্ট করে নাও যে কতগুলো ওয়ার্ড রয়েছে, তার 1/3 ওয়ার্ড কাউন্ট করে নেবে, ঠিক আছে? তার সেই ওয়ার্ডের মধ্যেই কিন্তু লিখতে হবে। ওয়ার্ড লিমিটেশন যদি ক্রস করো প্রেসি রাইটিংয়ের ক্ষেত্রে, তাহলে নাম্বার কাটা যাবে। আর মূল বিষয়গুলো, মূল পয়েন্ট যেগুলো রয়েছে সেটাকে তোমাকে কভার করতে হবে, অর্থাৎ সেই মূল কভার যতগুলো ওয়ার্ড রয়েছে তার থেকে তুমি কম করতে গিয়ে 1/3 ওয়ার্ডে লিখতে গিয়ে দেখা গেল যে বিষয়টা তুমি লেখার চেষ্টা করেছো তার মূল পয়েন্টগুলো হয়তো বাদ চলে গেছে। সেটা করলে হবে না। কি কি বাদ দিতে হবে মনে আছে সবার প্রেসি রাইটিংয়ের ক্ষেত্রে? দেখো, নাম্বার 1 একটু বলে দিই, অনেকেই হয়তো ভুলে গেছো। কি করতে হবে? প্রথমে রিড দ্য প্যাসেজ অ্যাটলিস্ট 3 or 4 টাইমস, 3 থেকে 4 বার পড়বে। আমি বলেছি অন্তত একবার 4 বার না পড়ে একবার বাংলায় লিখে ফেলো, সেটা আরও সহজ হবে। তাহলে তোমার ট্রান্সলেশনের প্র্যাকটিসটাও হবে ইটুবি, আর সেক্ষেত্রে মূল বিষয়টা বুঝতে সুবিধা হবে। নাম্বার 2, ফাইন্ড আউট মেইন পয়েন্টস, ফোকাসিং পার্টস, যেগুলো চেষ্টা করে দেখো যে মূল পয়েন্টগুলো কোনগুলো, কোনটাকে এখানে ফোকাস করতে করতে বলা হয়েছে বা কোন বিষয়টাতে এনলাইট করা হচ্ছে, সেটা খুঁজে দেখতে হবে। মেন পয়েন্টগুলোকে খুঁজে পাওয়ার চেষ্টা করো। নাম্বার 3, ওই মেন পয়েন্টগুলোকে নিয়ে একটা মেকে লেআউট। লেআউট মানে হচ্ছে পয়েন্ট আউট করে নেওয়া যে কোন কোন মেন পয়েন্ট হচ্ছে। নাম্বার 4, দেন স্টার্ট রাইটিং। এবারে লেখা শুরু করব। পয়েন্টগুলো পেয়ে গেলাম, লেখা শুরু করতে হবে। রাইটিং should be in your own word, নিজের ভাষায় লিখবে, কপি পেস্ট করা যাবে না। কিছু ওয়ার্ড নিতে পারো, দু একটা ওয়ার্ড ওখান থেকে নিতে পারো, কিন্তু নিজের ভাষায় সেন্টেন্স লিখবে। ওই সেন্টেন্সটা পুরো কপি পেস্ট করবে না, কোথাও না। নাম্বার 6, 1/3 ওয়ার্ডস শুড বি মেনটেন্ড। এটা কিন্তু ম্যান্ডেটরি, 1/3 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, বেশি লিখলে হবে না। নাম্বার 7, অনেক সময় সেন্টেন্সগুলো আগে পরে থাকতে পারে, তোমার লেখার ক্ষেত্রে তুমি সেটাকে লজিক্যালি সাজিয়ে নিতে পারো। সিকোয়েন্স, প্যাসেজে শেষে রয়েছে মানে তোমাকে শেষেই লিখতে হবে এরকমটা নয়। মূল বিষয়টা যেখানে যেটা প্রয়োজন সেটাকে সাজিয়ে নাও, আগে পরে হতে পারে সেটা। নাম্বার 8, পুরোটা লেখার পরে গিভ এ টাইটেল। লেখার পরে টাইটেলটা নিয়ে ভাববে, লেখার শুরুতেই টাইটেল নিয়ে ভাববে না, তাহলে কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে যায়। অনেকেই শুধুমাত্র টাইটেলটা ভাবতে এতটা সময় নিয়ে নেয়
যে শেষ পর্যন্ত কি ভেবেছিল সেই লেখাটা আর আসে না। তাই তোমরা প্রথমে প্যাসেজটা পড়ে তার মানে বুঝে ফোকাসিং পার্টগুলোকে দেখে মেন পয়েন্টগুলোর ভিত্তি করে 1/3 ওয়ার্ডে নিজের ভাষায় পুরোটা কমপ্লিট করো, লিখে ফেলো। তারপরে ওই লিখতে লিখতেই দেখবে তুমি একটা টাইটেল খুঁজে পেয়ে যাবে এবং সেটা হেডিংটা ওপরে দেবে, টাইটেলটা কিন্তু নিচে নয়, প্রেসির ওপরে লিখবে, কিন্তু লিখবে শেষে। পুরো লেখাটা কমপ্লিট হওয়ার পরে তারপরে টাইটেলটা লিখবে, ঠিক আছে? এটা হলো বিষয়। আচ্ছা, আরেকটা বিষয় তোমাদের মনে রাখতে হবে, কোন বিষয়গুলো দেওয়া যাবে না, কোন কোন বিষয় অ্যাভয়েড করতে হবে। নাম্বার 1, প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে কোনো এক্সাম্পল দেবে না। অনেক সময় প্যাসেজের মধ্যে এক্সাম্পল থাকে, অনেকগুলো দেওয়া থাকতে পারে। যদি অনেকগুলো এক্সাম্পল দেওয়া থাকে তাহলে এক্সাম্পলের আইডিয়াটাকে বের করো, যে ওই এক্সাম্পলের মাধ্যমে কি বোঝাতে চাইছে, কি বলতে চাইছে, সেই আইডিয়াটাকে বের করতে হবে। কিন্তু সরাসরি কোনো এক্সাম্পল তুমি প্রেসি রাইটিংয়ের মধ্যে লিখবে না, এক্সাম্পল একেবারেই দেওয়া যাবে না। নাম্বার 2, অনেক সময় প্যাসেজের মধ্যে একটা টপিক অনেকবার ধরে সেটাকে এক্সপ্লেইন অথবা ডেসক্রাইব করে দেওয়া থাকে, তোমাকে সেখান থেকে আইডিয়া এক্সট্র্যাক্ট করতে হবে। কোনো বিষয় সম্বন্ধে তুমি নিজে এক্সপ্লেন করবে না। কপি অ্যান্ড পেস্ট, সরাসরি কোনো লাইন তুলে লিখবে না, এটা একেবারেই করা যাবে না। ওয়ার্ড নিতে পারো কিন্তু সরাসরি লাইন কোথাও থেকে নেবে না, কোনো প্যাসেজ থেকে লিখে সরাসরি কপি পেস্ট করবে না। নাম্বার 4, নিজের ব্যক্তিগত মতামত দেওয়া যাবে না, নিজের ভাষায় লিখতে হবে কিন্তু যে বিষয়টা ওখানে মেনশন করা নেই, তুমি টপিকটা সম্বন্ধে জানো অনেক কিছু কিন্তু প্যাসেজটার মধ্যে মেনশন করা নেই, তাহলে তোমার ওই পার্সোনাল ব্যক্তিগত কোনো মতামত প্রেসি রাইটিংয়ের মধ্যে দেওয়া যাবে না। তুমি নিজের থেকে একটা পার্ট অ্যাড করে দিলে বা তুমি ভাবলে যে এই টপিকটাতে বোধহয় এই ধরনের একটা সেন্টেন্স দিলে বেটার হবে, একেবারেই করা যাবে না। প্যাসেজের মধ্যে থাকবে, প্যাসেজের মধ্যে থেকে যে আইডিয়াগুলো রয়েছে সেই আইডিয়াগুলোকে নিজের ভাষায় লিখবে, নিজের ব্যক্তিগত মতামত কখনোই প্রেসি রাইটিংয়ে করা যাবে না বা দেবে না। নাম্বার 5, ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ মানে হচ্ছে কোটেশানে দিয়ে অনেক সময় সেন্টেন্স থাকতে পারে প্যাসেজের মধ্যে, তুমি কখনোই সেটা ডাইরেক্ট স্পিচটাকে ইউজ করবে না, অথবা দ্য অথার সেড দ্যাট বলে সেটাকে তুমি ন্যারেশন চেঞ্জ করে দিলে, এরকমটা একেবারেই না। যদি একটা বড় স্পিচ দেওয়া থাকে তাহলে স্পিচের আইডিয়া এক্সট্র্যাক্ট করতে হবে সব জায়গাটা থেকেই, সব মানে পুরো প্যাসেজ থেকেই মূল বিষয়টা তোমাকে বের করতে হবে। এটা আমরা আগেও বলেছিলাম যে একটি লেবু থেকে যেমনি করে রস নিংড়ে বের করতে হয়, অথবা একটা মৌচাক থেকে যেমনি করে আমরা মধুটা শুধুমাত্র বের করে নিই, ঠিক একই রকমভাবে প্যাসেজ থেকে মূল বিষয়টাকে তোমাকে বের করতে হবে, এক্সট্র্যাক্ট করতে হবে এবং সেই আইডিয়াটাকে নিজের ভাষাতেই লিখতে হবে। তাহলে ডাইরেক্ট স্পিচ একেবারেই দেব না। ইন্ট্রোডাকশন অ্যান্ড কনক্লুশন, অনেক সময় লিখতে গিয়ে আমরা মূলত এসে রাইটিং বা প্যারাগ্রাফ রাইটিংয়ের ক্ষেত্রে যে বিষয়টা সম্বন্ধে লিখতে বলা হয় সেটা সম্বন্ধে আমাদের নিজেদের একটা মতামত দিই বা ব্যক্তিগত একটা ইন্ট্রোডাকশান দিয়ে শুরু করি যে এই টপিকটা কী, বিষয়টা কী। প্রেসি রাইটিংয়ের ক্ষেত্রে এগুলো কোনো কিছু দেওয়ার দরকার নেই, অথবা একদম শেষে কনক্লুশনের আমরা একটা কনক্লুডিং পার্ট অ্যাড করি যেখানে আমাদের পার্সোনাল ইনফ্লুয়েন্স থাকে, নিজেদের ব্যক্তিগত মতামত দিই এসে রাইটিংয়ের ক্ষেত্রে। প্রেসি রাইটিংয়ের ক্ষেত্রে ইন্ট্রোডাকশন বা কনক্লুশন একেবারেই দেওয়া যাবে না, এগুলো ভুল হয় খুব। নাম্বার 7, আচ্ছা, অনেক সময় প্রেসি লিখতে গিয়ে সব থেকে বেশি যে ভুলটা হয় সেটা হচ্ছে সেন্টেন্সগুলোকে ইম্পারেটিভ তৈরি করে দেওয়া, একদম করা যাবে না, এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে, দেওয়া যাবে না। অর্থাৎ অনেক সময় আমরা শুড অথবা মাস্ট অথবা হ্যাভ টু, হ্যাজ টু এইগুলো দিয়ে লিখি, এইটা অনেকের ক্ষেত্রে চলে আসে, এটা একেবারেই করা যাবে না। এই ধরনের ওয়ার্ডগুলো ইউজ করবে না। দেখবে প্যাসেজের মধ্যে যে টপিকটা বলা আছে সেখানে কিন্তু কোথাও শুড মাস্ট বা যদি দেওয়াও থাকে, তুমি লেখার ক্ষেত্রে কিন্তু তুমি এটা কখনোই শুড মাস্ট হ্যাভ টু হ্যাজ টু এগুলো দেবে না,
ভুল হয়, অনেকেই এটা লিখে ফেলে ভুল করে। চেষ্টা করতে হবে ওই সেন্টেন্সটাকে অন্য কোনোভাবে অন্য কোনো ফরম্যাটে লেখা যায় কিনা, দরকার হলে সেটাকে তুমি সিম্পল না করতে পারলে কমপ্লেক্স করো, কম্পাউন্ড করো, যেভাবেই হোক না কেন, কিন্তু এইগুলো দেওয়া যাবে না। এটা অনেকেরই ভুল হয়, শুড, মাস্ট, হ্যাভ টু এগুলো দিয়ে ফেলে। নাম্বার 8, প্রেসি রাইটিং একটি মাত্র প্যারাতে হবে, দুটো প্যারা করবে না, একটা প্যারাতেই কমপ্লিট করবে, একের বেশি প্যারা করবে না। আর রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে চেষ্টা করবে 3টে প্যারা করতে, এবং সেখানে ডাইরেক্ট স্পিচ অবশ্যই দিতে হবে রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে। প্রেসি রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু প্যারা তৈরি করবে না, একটা প্যারার মধ্যে কমপ্লিট করবে, একের বেশি প্যারা করবে না। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, যেগুলো এক্সাম্পল দেবে না, এক্সপ্লেন করবে না, কপি পেস্ট করবে না, পার্সোনাল ইনফ্লুয়েন্স দেবে না, ডাইরেক্ট স্পিচ দেবে না, ইন্ট্রোডাকশন বা কনক্লুশন দেবে না, ইম্পারেটিভ সেন্টেন্স দেবে না, প্যারা তৈরি করবে না। আর একটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে নাম্বার 9, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্সন ইউজ করবে না, আই বা উই দেবে না, এটা থার্ড পার্সন ইউজ করার চেষ্টা করবে। অর্থাৎ সেটা যেন যে ফর্মটা লেখা রয়েছে, অনেক সময় কি হয় অটোবায়োগ্রাফি দেওয়া থাকে, যে লেখক যিনি লিখেছেন তার ব্যক্তিগত মতামত হয়তো প্যাসেজটার মধ্যে রয়েছে, তুমি কিন্তু বলবে না যে অথার সেড দ্যাট, অ্যাকর্ডিং টু দ্য অথার, কিচ্ছু বলার প্রয়োজন নেই। সরাসরিভাবে মূল বিষয়টাকে নিজের ভাষায় লেখো, কি বোঝাতে চাইছে বা কি বলতে চাওয়া হয়েছে। চলো আমরা এগুলোকে কীভাবে অ্যাপ্লাই করব একবার দেখে নিই। প্যাসেজটা পড়বো, মিনিং বুঝবো, তোমরা চেষ্টা করে দেখো প্র্যাকটিস করার সময় এগুলো তোমরা খাতার মধ্যে বাংলা মানে লিখে তারপরে সেখান থেকে আইডিয়া তৈরি করে মূল আইডিয়াগুলোকে নিজের ভাষায় লেখার চেষ্টা করবে। দেখো, ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ফরচুন, ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ফরচুন, মানুষ তার নিজের ভাগ্য নির্মাতা, মানুষ তার নিজের ভাগ্য নির্মাতা, নিজের ভাগ্য নিজে রচনা করে, তৈরি করে। ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ফরচুন, এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি লাইন। এই লাইনটা কিন্তু আমরা প্রেসি রাইটিংয়ের সময় দেবো না, মাথায় রাখতে হবে, এগুলো বাদ দেব। ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন, এই টপিকটা আলোচনা করার আগে এটা একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দেওয়া হয়েছে যে মানুষ তার নিজের ভাগ্য নির্মাতা, মানুষ নিজেই ভাগ্য নিজেই নির্মাণ করে, তৈরি করে। উই ক্যানট প্রসপার ইন লাইফ ইফ উই আর অ্যাফ্রেড অফ লেবার, এখানে একটুখানি আইডিয়া এসছে। আমরা যদি নিজেদের কাজে ভয় পাই তাহলে জীবনে কখনোই উন্নতি করতে পারবো না। উই ক্যানট প্রসপার, আমরা জীবনে উন্নতি লাভ করতে পারি না, ইফ উই আর অ্যাফ্রেড অফ লেবার, অ্যাফ্রেড অফ হচ্ছে ভয় পাওয়া, আমরা যদি পরিশ্রম করতে ভয় পাই তাহলে জীবনে কখনোই নিজেদের উন্নতি লাভ করতে পারবো না। সাম পিপল থিঙ্ক দ্যাট সাকসেস ইন লাইফ ডিপেন্ডস অন লাক অর চান্স, অনেক মানুষ ভাবে, থিঙ্ক মানে চিন্তা করে, যে ভাবে যে সফলতা, জীবনের সফলতা নির্ভর করে আমাদের চান্স বা লাক, লাক মানে হচ্ছে আমাদের ভাগ্যের উপরে অথবা সুযোগের উপরে। অনেকে বলি না, তুই একটা চান্স পেয়ে গেছিস, সুযোগ পেয়ে গেছিস। অনেক মানুষ ভাবে যে সফলতা, জীবনের সফলতা নির্ভর করে ভাগ্যের ওপর অথবা সুযোগের ওপর। ঠিক এইভাবেই কিন্তু বাংলাগুলো লেখার অভ্যাস করবে, কারণ এটাও কিন্তু তোমাদের পরীক্ষাতেই থাকে, মানে যেখানে ইটুবি থাকবে, ইংরেজি থেকে বাংলা করতে হলে কিন্তু তোমাদের ওই লেখাটাও অভ্যাস করতে হবে। যেমনি করে বি টু ই করছো, ইটুবি কিন্তু একইভাবে লেখার অভ্যাস করতে হবে। এটা অনেক সময় সহজ মনে হয়, দেখে সহজ মনে হয়, কিন্তু লেখার ক্ষেত্রে দেখবে বাংলা শব্দ খুঁজে পাচ্ছি না, তখন ইংরেজি শব্দই চলে আসে, অনেক ক্ষেত্রে হয়। বেশ, তাহলে জীবনে উন্নতি লাভ করার ক্ষেত্রে এই সফল হওয়ার জন্য অনেক মানুষ ভাবেন যে সেটা ভাগ্যের উপরে অথবা সুযোগের উপরে নির্ভর করে। নাথিং ক্যান বি ফার্দার ফ্রম ট্রুথ, কোনো কিছুই সত্য থেকে দূরে নয়। অর্থাৎ আমরা যদি কোনো বিষয়টাকে চিন্তা ভাবনা করি, ভেবে নিই, আর যে কাজটা আমরা করছি, এই দুটো কি সমান হয় কখনো? অনেক সময় সেটা একই থাকে না, আমরা যা ভাবি অনেক সময় তা হয় না, সেটা প্র্যাকটিক্যাল। এখানে ট্রুথ হচ্ছে ফ্যাক্ট, ঘটনা, এর উপরে নির্ভর করে। ফ্যাক্ট হচ্ছে ঘটনা, প্রত্যেকটা জিনিসই নির্ভর করে সত্যতার উপর, অর্থাৎ ঘটনার উপরে। অর্থাৎ তুমি যে কাজটা করছো কি করছো না, তুমি কাজ না করলে কখনো কি ফল পাওয়া যায়? কখনোই পাবে না। তাই কাজটা করতে হবে, ওইটা হচ্ছে ফ্যাক্ট, ওইটা হচ্ছে ট্রুথ। কর্ম,
কাজ করাটাই হচ্ছে মানুষের আসল উদ্দেশ্য। তাই সেটা শুধুমাত্র ভাগ্যের উপরে বা সুযোগ আসলে করব এর উপরে নির্ভর করলে হয় না। তুমি যদি পড়াশুনো না করো আর যদি বলো যে আমি ভাগ্যের জোরে বেঁচে যাই, ভাগ্যের জোরে পরীক্ষায় আমি পাশ করে যাব, সেটা কি হয়? কখনো সম্ভব হয়? তাহলে লাকের উপরে ডিপেন্ড করতে হয় না, তখন অটোমেটিক্যালি তুমি নিজেই তোমার লাক তৈরি করতে পারবে। এই যে ফরচুনটা তৈরি হবে কাজের মাধ্যমে হবে। তাহলে বুঝতে পারছো কোন দিকটাতে ফোকাস করা হচ্ছে? এখানে কাজটা গুরুত্ব দেওয়া হচ্ছে, যে যতটা পরিশ্রম করবে সেই দিকটাতে ফোকাস করা হচ্ছে। পড়তে পড়তে বুঝতে হবে এটা, সেটা শুধুমাত্র ভাগ্যের উপরে বা সুযোগের উপরে নির্ভর করে না। তাহলে আমাদের সফলতা নির্ভর করে পরিশ্রমের উপরে, লেবারের উপরে, কাজ করার উপরে, ভাগ্যের উপরে অথবা সুযোগের উপরে নয়। এই পর্যন্ত ক্লিয়ার হচ্ছে? বেশ, পরে দেখো সায়েন্টিস্ট সাহেব, এখানে সেকেন্ড পার্ট, এটা একটা আলাদা পার্ট তৈরি হয়েছে এবং ওই রিলেটেড, এটা বলা যেতে পারে এটা এক্সাম্পল, যেটা ফোকাস করা হচ্ছে ওই বিষয়টাকে এমফাসাইজ করার জন্য, যেটা আগে বলা হয়েছে সেই পার্টটাকে আরও জোর দিয়ে পরিষ্কার করে বোঝানোর জন্য এখানে যারা কাজ করছেন, এটা এক্সাম্পল নয়, প্র্যাকটিক্যাল ফ্যাক্ট, এটা হচ্ছে ট্রুথ, এইটা হচ্ছে ফ্যাক্ট, যার মাধ্যমে এই আইডিয়াটা, যেটা যে স্পিচটা বলা হয়েছে তাকে এমফেসাইজ করা হচ্ছে, তাকে পরিষ্কার করে বোঝানো হচ্ছে এর মাধ্যমে। কীভাবে দেখো, সায়েন্টিস্ট হ্যাভ টয়েলড, টয়েলড মানে পরিশ্রম করা, কঠিন পরিশ্রম করা, হার্ডওয়ার্ক, টয়েল মানে হচ্ছে হার্ডওয়ার্ক, টয়েলড মানে হার্ডওয়ার্ক। Scientists have toiled day and night in their laboratories to invent গ্রামোফোন, রেডিও অ্যান্ড টেলিভিশন। তার মানে কি সায়েন্টিস্টরা শুধুমাত্রই গ্রামোফোন, রেডিও, টেলিভিশন আবিষ্কার করছেন আর অন্য কিছু আবিষ্কার করছেন না? একদমই না। এগুলো হচ্ছে এক্সাম্পল। সায়েন্টিস্টরা তারা তাদের কঠিন পরিশ্রমে নিযুক্ত রয়েছেন। কোথায় রয়েছেন? ল্যাবরেটরিতে, অর্থাৎ পরীক্ষাগারে। কিসের জন্য? টু ইনভেন্ট, এইখান থেকে এগুলো হচ্ছে এক্সাম্পল, কয়েকটা বলা হয়েছে। তার মানে শুধুমাত্র এই কয়েকটা নয়, কিন্তু এই ধরনের আরও নতুন নতুন, ইনভেন্ট মানে হচ্ছে নতুন কিছুকে তৈরি করা, সৃষ্টি করা। তাহলে সেগুলো তারা সৃষ্টি করছেন, তৈরি করছেন কোথায়? পরীক্ষাগারে, কঠিন পরিশ্রমের মাধ্যমে, অর্থাৎ এই বিষয়টাকে আবার ফোকাস করা হলো। তাহলে বিভিন্ন আবিষ্কারের ক্ষেত্রে তারা, সায়েন্টিস্টরাও পরিশ্রম করছেন, নতুন কিছু আবিষ্কার করার জন্য তারাও পরীক্ষাগারে নিজেদের নিযুক্ত রেখেছেন, ব্যস্ত রেখেছেন পরিশ্রমের মাধ্যমে। গ্রামোফোন, রেডিও অ্যান্ড টেলিভিশন হুইচ হ্যাভ অ্যাডেড টু দ্য জয় অফ লাইফ, যেগুলো আমাদের জীবনের আনন্দ এনে দিয়েছে। অর্থাৎ এই যে আবিষ্কারগুলো হচ্ছে, আবিষ্কারের মাধ্যমে আমাদের আনন্দ দেওয়ার জন্য, অর্থাৎ আমাদের জীবনটাকে আরও সহজ সরল করার জন্য, আমাদের জীবনে আনন্দ দেওয়ার জন্য তারা পরিশ্রম করছেন। তাহলে পরিশ্রম করাটাকেই এখানে ফোকাস করা হচ্ছে। বেশ, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, এই লাইনটাও একটি প্রোভার্ব। আমাদের জীবন ফুলশয্যা নয়, মানে ফুলের বিছানা নয়। রোজ যদিও গোলাপ, মানে গোলাপের বিছানা হয় না। অর্থাৎ এখানে বলা হচ্ছে লাইফ ইজ নট বেড অফ রোজেস, মানে জীবনটা খুব একটা সহজ সরল নয়, গোলাপের কাঁটাও থাকে, অর্থাৎ আমাদের জীবনে বিপদও থাকে। সেটাকে বোঝানো হচ্ছে জীবনটা আমরা যতটা সহজভাবে ভাবি ততটা সহজ কিন্তু নয়, তাই জীবন ফুলশয্যা নয়। লাইফ উইল বি এ শিওর মিজারি, মিজারি মানে হচ্ছে সরো, দুঃখ, দুর্দশা। মিজারি ইফ উই শ্রিঙ্ক ফ্রম লেবার অ্যান্ড ফেল টু আর্ন মানি টু মিট আওয়ার ডেইলি এক্সপেন্সেস। এটা একটা আইডিয়া রয়েছে, সুন্দর পরিষ্কারভাবে বোঝানো হয়েছে। লাইফ উইল বি শিওর মিজারি, আমাদের জীবন দুঃখিত হবে, দুর্দশায় পরিণত হবে, দুঃখ দুর্দশায় পরিণত হবে। ইফ উই শ্রিঙ্ক, শ্রিঙ্ক মানে হচ্ছে সংকুচিত করে ফেলা, আমরা যদি সেটাকে শর্ট করে ফেলি, শ্রিঙ্ক ফ্রম লেবার, আমরা যদি পরিশ্রম থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিই, অ্যান্ড ফেল টু আর্ন মানি, এবং টাকা পয়সা উপার্জন করতে অসমর্থ হই, কিসের জন্য? টু মিট আওয়ার ডেইলি এক্সপেন্সেস, আমাদের প্রাত্যহিক জীবনের খরচপত্র যেগুলো হয়, আমাদের প্রাত্যহিক জীবনের জীবিকা নির্বাহ করার জন্য আমরা যদি কাজ থেকে দূরে থাকি, আমরা যদি কাজ না করি, তাহলে অবশ্যই আমাদের জীবন দুর্দশায় পরিণত হবে। আমরা পরের পার্টটা দেখো। ইন্ডাস্ট্রি ইজ দ্য সিক্রেট অফ সাকসেস নট অনলি ফর অ্যান ইন্ডিভিজুয়াল বাট অলসো ফর এ নেশন। ইন্ডাস্ট্রি মানে আমরা কি জানি?
ইন্ডাস্ট্রি মানে শিল্প জানি, তাই তো? মনে রাখবে ইন্ডাস্ট্রি মানে আরও একটা মানে হতে পারে, সেটা হচ্ছে পরিশ্রম। ইন্ডাস্ট্রিয়াসনেস মানে হচ্ছে পরিশ্রম করাটাকে বোঝায়। ইন্ডাস্ট্রি মানে পরিশ্রম, হার্ডওয়ার্ক। ইন্ডাস্ট্রি ইজ দ্য সিক্রেট অফ সাকসেস, অর্থাৎ সফল হওয়ার গোপন কথা হলো পরিশ্রম। ইন্ডাস্ট্রি মানে হচ্ছে হার্ডওয়ার্ক। নট অনলি ফর ইন্ডিভিজুয়াল, শুধুমাত্র ব্যক্তিগত জীবনে নয়, মানে যদি একটা দেশের লোকজন যদি কাজ না করে বা কাজ থেকে দূরে থাকে, সেটা যেমন তার নিজেরও ক্ষতি হবে, সে যেমন নিজে সফল হবে না, বাট অলসো ফর এ নেশন, একটি জাতির পক্ষে, একটি দেশের পক্ষে, একটি সমাজের জন্য সেটা ক্ষতিকারক হবে। তাহলে ইন্ডাস্ট্রি ইজ দ্য সিক্রেট অফ সাকসেস নট অনলি ফর অ্যান ইন্ডিভিজুয়াল বাট অলসো ফর এ নেশন, অর্থাৎ পরিশ্রম সফল হওয়ার মূল মন্ত্র, সেটা শুধুমাত্র ব্যক্তিগত জীবনে নয়, একজন ব্যক্তির জন্য নয়, সেটি সমাজের জন্যও হবে, সমাজের জন্যও। অর্থাৎ একটি দেশের লোকজন তারা যদি নিজেদের উপার্জন করতে সমর্থ হয়, এই রিলেটেড এই পার্টটার এক্সাম্পল দেখো, রাশিয়া অ্যান্ড আমেরিকা আর দ্য মোস্ট পাওয়ারফুল নেশনস। তার মানে এটা নির্ভর করছে একটা দেশ যখন সে শক্তিশালী হচ্ছে, তার মানে বুঝতে হবে সেখানকার মানুষজন অনেক বেশি পরিশ্রমী, এটাই বোঝানোর চেষ্টা করছে। সেই জন্য এক্সাম্পল দেওয়া হয়েছে, রাশিয়া অ্যান্ড আমেরিকা আর দ্য মোস্ট পাওয়ারফুল নেশনস অফ দ্য ওয়ার্ল্ড টুডে। তার কারণ কি? দে হ্যাভ অ্যাটেন্ড দিস পাওয়ার, এই শক্তিটা তারা অর্জন করেছে, পাওয়ারফুল হওয়ার কারণটাই, তকমাটা তারা পেয়েছে কিসের কারণে? অ্যাটেন্ড দিস পাওয়ার অ্যান্ড পজিশন বাই ভার্চু অফ দ্য আর্নেস্ট টয়েল অফ দেয়ার চিলড্রেন। চিলড্রেন মানে এখানে ওই দেশের নাগরিকদের কথা বলা হচ্ছে। চিলড্রেন মানে শিশুদের নয়, ছোটদের নয়, চিলড্রেন মানে হচ্ছে ওই দেশের নাগরিকদের কথা বলা হচ্ছে। তাহলে এই যে দেশগুলো, এটা কিন্তু এক্সাম্পল। রাশিয়া অ্যান্ড আমেরিকা আর মোস্ট পাওয়ারফুল নেশনস অফ দ্য ওয়ার্ল্ড টুডে। রাশিয়া আমেরিকা বর্তমানে সবথেকে বেশি শক্তিশালী দেশ। দে হ্যাভ অ্যাটেন্ড দিস পাওয়ার, তারা এই শক্তিটি অর্জন করেছে। অ্যান্ড পজিশন, এই জায়গাটা পেয়েছে, বাই ভার্চু অফ আর্নেস্ট টয়েল, কঠিন পরিশ্রমের মাধ্যমে, অফ দেয়ার চিলড্রেন, তার সন্তানদের কঠিন পরিশ্রমের মাধ্যমে। সন্তানদের মানে ওই রাশিয়া আমেরিকা তার দেশের নাগরিকদের কারণে, অর্থাৎ সেইখানকার দেশের মানুষেরা কঠিন পরিশ্রম করে, তাই তাদের দেশের উন্নতি হয়েছে। তাহলে দেশের উন্নতির মূল কারণ যেটা বোঝানো হচ্ছে, সেটা হচ্ছে মানুষের পরিশ্রম, কঠিন পরিশ্রম। তারা যদি পরিশ্রম করে, সঠিকভাবে কাজ করে, নিজেদের উপার্জন করতে সমর্থ হয়, তাহলে সেই দেশটাও কিন্তু আস্তে আস্তে করে উন্নত লাভ করবে, এবং যেটার উদাহরণ হিসেবে রাশিয়া আমেরিকার কথা বলা হয়েছে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? সব ক্ষেত্রেই কিন্তু একটা বিষয় গুরুত্ব পাচ্ছে, যে পরিশ্রম করাটাকে এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে, লাক অথবা চান্সের গুরুত্ব দেওয়া হচ্ছে না, মানে ভাগ্য অথবা সুযোগকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। ওটাই কিন্তু ফ্যাক্ট, ওটাই ঘটনা, ওটাই ট্রুথ, ওটাই সত্য। উই ইন্ডিয়ানস, আমরা ভারতীয়রাও, টু মাস্ট ওয়ার্ক, আমাদেরও এখানে কিন্তু মাস্ট রয়েছে, দেখো, মাস্ট ওয়ার্ক হার্ড, আমাদেরও কঠিন পরিশ্রম করতে হবে, করা উচিত। ইফ উই ওয়ান্ট টু রেইজ দ্য প্রেস্টিজ অফ আওয়ার হোমল্যান্ড, আমরা যদি আমাদের মাতৃভূমিকে উন্নত করতে চাই, ইন দ্য আই অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর চোখে, অর্থাৎ অন্যান্য দেশের মতো আমাদের দেশকেও যদি আমরা উন্নত করতে চাই, তাহলে আমাদেরও কঠিন পরিশ্রম করতে হবে, করা উচিত। মূল বিষয়টা পরিষ্কার হয়েছে? বেশ, পুরো প্যাসেজটা আমরা দেখলাম। এবারে এই প্যাসেজটা থেকে মূল যে আইডিয়াগুলো, সেগুলো আমরা এক্সট্রাক্ট করব, এখান থেকে এটাকে আমরা লেআউট বানাবো এবং পুরো প্যাসেজটা লেখার চেষ্টা করব, অর্থাৎ প্রেসিটা আমরা লিখব। প্রথমের দিকে আরেকবার যাই। তাহলে প্রথমে যেটা দেওয়া রয়েছে, ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। ফার্স্ট লাইনটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, আমরা এটা নেব না, বাদ দেব। উই ক্যানট প্রসপার ইন লাইফ ইফ উই আর অ্যাফ্রেড অফ লেবার, আমরা কাজ করতে ভয় পেলে আমাদের জীবনে উন্নতি করতে পারি না। এটা অবশ্যই একটা আইডিয়া, সেটাকে পরে কাজে লাগানো যায় কিনা আমরা দেখব। এটা একটা আইডিয়া, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, নেব। সাম পিপল থিঙ্ক দ্যাট সাকসেস ইন লাইফ ডিপেন্ডস অন লাক অর চান্স, এই পার্টটাকেও আমরা নিতে পারি যে লাক বা চান্সটাকে গুরুত্ব দেব না, শুধু এই পয়েন্টটাকে আমরা গুরুত্ব দেব। এটা যে ইম্পর্টেন্ট নয়, লাক বা চান্স কিন্তু জীবনের সফল হওয়ার জন্য গুরুত্বপূর্ণ নয়, এটাকে আমরা গুরুত্ব দেব না, কিন্তু পয়েন্টটাকে নেব। নাথিং ক্যান বি ফার্দার ফ্রম ট্রুথ, ট্রুথ মানে এখানে ফ্যাক্ট,
অ্যাক্টিভিটিস, কাজ, আমরা যদি কাজটাকে গুরুত্ব না দিই, আমাদের যদি কর্মটাকে আমরা যদি গুরুত্ব না দিই, ওটাই হচ্ছে ট্রুথ, কাজ করাটাই হচ্ছে ট্রুথ, সত্যি। আর লাক বা চান্স সেটা হচ্ছে আমরা চিন্তা করি, ইমাজিনেশন, ড্রিম, সেইটা হচ্ছে লাক বা চান্স। টিকিট কাটি যদি হয়ে যায়, লাক বা চান্স, তো সেক্ষেত্রে সবসময় হয় না, ওটা ফ্যাক্ট নয়, ওটা হচ্ছে ইমাজিনেশন, ওটা একটা ড্রিম, যদি হয় তার উপরে কিন্তু কখনোই সাকসেস ডিপেন্ড করে না। তুমি এক্সাম হলে গিয়ে 5টা বিবিবিবি আনসার করে এসছো, লাক বা চান্স, কিন্তু সেটা কখনোই সম্পূর্ণভাবে সফল হয় না। তাহলে আমরা সত্যকে, ফ্যাক্টকে, কাজকে গুরুত্ব দিতে হবে। সায়েন্টিস্ট হ্যাভ টয়েলড, এটা একটা পয়েন্ট, এটাকে আমরা নেব, ওটাই সত্যি। লাইফ ইজ নট বেড অফ রোজেস, এটাও একটা প্রোভার্ব, এটা নেব না। আইডিয়াটা কি বোঝানোর চেষ্টা করছে, আমাদের জীবনটা শুধুমাত্র সহজ সরল নয়। লাইফ উইল বি শিওর মিজারি ইফ উই শ্রিঙ্ক ফ্রম লেবার অ্যান্ড ফেল টু আর্ন মানি টু, একই বিষয় এখানে যা বলা হয়েছে, সেম আইডিয়া রিপিট করা হচ্ছে। দেখো ওখানেই প্রথমে বলেছে আমরা জীবনে উন্নতি করতে পারি না, উই ক্যানট প্রসপার ইন লাইফ, উই আর অ্যাফ্রেড অফ লেবার, পরিশ্রম না করলে জীবনে উন্নতি হবে না। ঠিক একই কথা এখানে বলা হয়েছে, দেখো লাইফ উইল বি শিওর এ মিজারি, এখানে বলা হচ্ছে উন্নতি করতে পারবে না, তাহলে কি হবে, অবনত হবে, অর্থাৎ আমরা দুর্দশায় পড়ব, আমাদের জীবন দুঃখে ভরা হবে, দুঃখিত হবে যদি আমরা কাজ থেকে দূরে সরে থাকি। তাহলে এই দুটোর আইডিয়া কিন্তু একই, তাই এটাকে আর আমরা নিচ্ছি না, অলরেডি এটাকে আমরা পয়েন্ট আউট করে রেখেছি। ফার্স্ট আইডিয়া এটাকে আমরা নেব, এই আইডিয়াটার ভিত্তিতে এটা রিপিট আইডিয়া, তাই কোনো কিছু যদি রিপিট হয় আমরা সেকেন্ড টাইম আর নেব না, একবারই নেব। নেক্সট, ইন্ডাস্ট্রি ইজ দ্য সিক্রেট অফ সাকসেস, পরিশ্রমই হচ্ছে মূল মন্ত্র, এইটা হচ্ছে মেন আইডিয়া। পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে পরিশ্রমই হচ্ছে সফলতার মূল মন্ত্র, এবং সেটা শুধুমাত্র ব্যক্তিগত জীবনের নয়, একজনের নয়, বরং একটা সমাজেরও। সমাজের উন্নতি করতে হলে ব্যক্তিগত জীবনের যেমনি উন্নতি হবে, সমাজের উন্নতি হবে কিসের মাধ্যমে, একটি মাত্র কাজ, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি, কঠিন পরিশ্রম। তাহলে মেইন আইডিয়া এটা, আমরা চাইলে এটাকে কিন্তু প্রথমেও রাখতে পারি লেখার ক্ষেত্রে, এবং সেটা রাখলেই সুবিধা হবে, কারণ ওই বিষয়টা যদি আমরা প্রথমে বুঝিয়ে দিই, বিষয়টা কোন বিষয়টাতে ফোকাস করা হচ্ছে, টোটালি যে প্যাসেজটা দেওয়া রয়েছে সেটাকে ভিত্তি করে রয়েছে এই আইডিয়াটার উপরে বাকি সেন্টেন্সগুলো রয়েছে। এবং এক্ষেত্রে কয়েকটা এক্সাম্পল দেওয়া রয়েছে, রাশিয়া অ্যান্ড আমেরিকা, এখান থেকে এক্সাম্পলটা আমরা বাদ দেব, বলতে পারি যে যারা ডেভেলপড কান্ট্রিজ যারা রয়েছে, রাশিয়া আমেরিকা ছাড়া আরও অনেক রয়েছে ডেভেলপড কান্ট্রি, তাদের এই ডেভেলপমেন্টের পেছনে মূল কারণ যেটা রয়েছে সেটা হচ্ছে পরিশ্রম, তারাও পরিশ্রম করেছে তাই তারা উন্নত করেছে। তাই শুধুমাত্র রাশিয়া আমেরিকা এই দুটো নাম আমরা একেবারেই উল্লেখ করব না, এক্সাম্পলগুলো বাদ দেব, বরং বলা যেতে পারে মেনি কান্ট্রিজ বা মেনি ডেভেলপড কান্ট্রিজ কথাটা এখানে মেনশন করতে পারি। তাহলে এখান থেকে ওই পয়েন্টের সঙ্গে এটাকে অ্যাড করব, সেটা শুধুমাত্র নামগুলো বাদ দিয়ে মেনি ডেভেলপড কান্ট্রিজ এই কথাটা মেনশন করব, কারণ এই দুটোর বাইরেও আরও বেশ কিছু কান্ট্রিজ রয়েছে, এবং তাদের পাওয়ারফুল হওয়ার কারণেই যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি। বেশ, দে হ্যাভ অ্যাটেন্ড দিস পাওয়ার অ্যান্ড পজিশন বাই ভার্চু, এটা হচ্ছে এদেরই এক্সপ্লানেশন, এই দুটো দেশের উন্নতির কারণ, অর্থাৎ এদেরই এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে এই দুটো লাইনে। এবং লাস্ট কনক্লুডিং যে পার্টটা দেওয়া রয়েছে, ইন্ডিয়া, ভারতের কি করা উচিত। তাহলে আমরা আগে যে পয়েন্টগুলো পেলাম, এটা ছিল মেন আইডিয়া, ফার্স্ট আইডিয়াটার সঙ্গে এটাকে আমরা অ্যাড করব, আর এটা হচ্ছে 4 নম্বর, যে আমাদের কি করা উচিত, ভারতবর্ষদের মানুষদের কি করা উচিত, এটা হচ্ছে লাস্ট লাইন। আমাদের কি করা উচিত, যে আমরাও যদি ওই ডেভেলপড কান্ট্রিজের মতো হতে চাই, আমরা যদি ওইখানে পৌঁছতে চাই, তাহলে আমাদেরও পরিশ্রম করতে হবে, এটা হচ্ছে নাম্বার 4। বেশ, এবারে দেখো এই পয়েন্টগুলো আমরা যেটা পেলাম, এই পয়েন্টগুলোকে আমরা একটু সিকোয়েন্সিয়ালি সাজিয়ে নেব একটার পর একটা। কি কি পয়েন্ট আমরা পেলাম, এটা কি বলা হচ্ছে, লেআউট তৈরি করা, এটা কি বলে, লেআউট। আসলে লেআউট মানে হচ্ছে যে মেন পয়েন্টস। দেখো এই পয়েন্টসগুলোকে আমরা কিন্তু প্যাসেজ থেকে লাইন তুলব না, তাহলে পয়েন্ট হলো কোথায়, আমরা যে পয়েন্টগুলো বের করব, লেআউটটা তৈরি করব, সেটা কয়েকটা মাত্র পয়েন্ট এখানে মেনশন করব, সেটা কিন্তু সেন্টেন্সের লাইনগুলো নয়। কি কি লাইন, ফার্স্ট যেটা গুরুত্ব দেওয়া হয়েছে,
সেটা হচ্ছে লেবার অথবা হার্ডওয়ার্ক, যে কোনো একটা ওয়ার্ড দেব। লেবার ইজ ইম্পর্ট্যান্ট অথবা এসেনশিয়াল, এটা বলতে পারি, ইম্পর্ট্যান্ট বা এসেনশিয়াল। এই হলো পয়েন্ট। এখানে মূল বিষয়টা যেটা ফোকাস করা হচ্ছে, কাজ করাটাই হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকেরই কাজের সঙ্গে যুক্ত হতে হবে। নাম্বার 2, সায়েন্টিস্টস কি করেছে? যারা বিজ্ঞানী রয়েছে তারা এটা প্রমাণ করে দেখিয়েছেন, বলা আছে ওখানে। এটা একটা পয়েন্ট আমরা করব। নাম্বার 3, ডেভেলপ কান্ট্রিজ, উন্নত দেশগুলোর উন্নত হওয়ার কারণ কি, তার কারণ কি রয়েছে। অ্যান্ড নাম্বার 4, ভারতবর্ষ কি করে উন্নত হতে পারে, তার ওইটা কি, কারণটা কি, আমাদের কর্তব্য কি, ওই অথবা আমরা ডিউটি বলতে পারি, ডিউটি অফ ইন্ডিয়ানস, এটাকে অন্যভাবে পয়েন্ট করতে পারি, একই জিনিস। এই পয়েন্টটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ডিউটি অফ ইন্ডিয়ানস কি হওয়া দরকার। ভারতীয়দের তাহলে ডিউটি কি হওয়া উচিত, এটা হচ্ছে 4টে পয়েন্ট। এই পয়েন্টের ভিত্তিতে আমাদের প্যাসেজটা লিখতে হবে, মানে প্রেসিটা লিখতে হবে। এই পয়েন্টটাকে তোমাদের বানাতে হবে, এই এক্সট্রাক্ট করতে হবে, অর্থাৎ প্যাসেজটা পড়ে এই বিষয়টাকে তোমাদের মাথায় রাখতে হবে, এটাকে বানাতে হবে, তৈরি করতে হবে। এটা হচ্ছে মেন পয়েন্টগুলো এক্সট্রাক্ট করা অথবা লেআউট তৈরি করা। এটা আমরা প্যাসেজ থেকে এই আইডিয়াগুলো পেলাম, আমরা কিন্তু সরাসরি ওখান থেকে লাইন তুলে নিয়ে নিই। এইটা করার সুবিধা কেন, এটা আমরা করব কেন, তোমরা চেষ্টা করলে ওখান থেকে সরাসরি লিখতে পারো। সেটা যারা খুব ভালো প্রেসি রাইটিং অভ্যাস করেছে, প্র্যাকটিস করেছে, আইডিয়াটা খুব সহজে এক্সট্রাক্ট করতে পারে। এটা প্রথম প্রথম হয় না। দেখো, প্রেসি রাইটিংয়ের ক্ষেত্রে তোমাকে কনসেন্ট্রেট করতে হবে যে কী বিষয়টাতে ফোকাস করছে, সেটা যদি তুমি ধরতে পারো, বুঝতে পারো, তাহলেই লিখতে পারবে। তা নাহলে কিন্তু তোমার লেখার মধ্যে সামঞ্জস্য থাকবে না। তুমি একরকম ভাবছো, লেখাটা হয়তো বা প্যাসেজটা হয়তো অন্যরকম বোঝাচ্ছে, তুমি হয়তো সেটা ধরতে পারছো না বা বুঝতে পারছো না। এই বিষয়টাতে অনেকটা ফারাক তৈরি হয়ে যাবে তখন। তাই এই জিনিসটা তৈরি করার দরকার। কারণ কি, এটা তুমি তৈরি করলে তাহলে এখান থেকে কপি পেস্ট হওয়ার সম্ভাবনা থাকবে না, কপি পেস্ট হবে না। আর তা না হলে তুমি যদি সরাসরি এখান থেকে লেখার অভ্যাস করো, তাহলে দেখবে যে ওই লাইনগুলোই 3টে বা 4টে লাইন ওখান থেকে তুমি লিখে ফেলেছো। সেক্ষেত্রে কখনোই তোমার ভালো মার্কস আসবে না। হয়তো বিষয়টা এসেছে, কিন্তু তুমি তো কপি পেস্ট করেছো, ওখান থেকে লাইন তুলে নিয়েছো, তাহলে সেক্ষেত্রে তোমার নম্বর কিছুতেই ভালো হবে না। এই পয়েন্টটা তৈরি করলে কি হবে, এখান থেকে তুমি নিজে সেন্টেন্স বানাতে পারবে। তাই চেষ্টা করবে প্যাসেজটা পড়ার পরে, যদি আমরা বলেছিলাম যে 3 থেকে 4 বার পড়তে, তো আমি তোমাদের আরও একবার বলবো, 3 থেকে 4 বার পড়ার থেকে একবার বাংলা লিখে ফেলা ভালো। তাহলে খুব সহজে আইডিয়াটা পাবে এবং ইউটিউবিটা প্র্যাকটিসও হবে। তাহলে এখান থেকে আগে বাংলা মানে করবে, আইডিয়াগুলো, এই যে পয়েন্ট আউট যেগুলো করেছি, ঠিক এইভাবে পয়েন্ট আউট তোমরাও করে নেবে। কোন বিষয়টাতে ফোকাস করা হচ্ছে, কোনটা গুরুত্বপূর্ণ পার্ট, কোনটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, একটার সঙ্গে আরেকটার সঙ্গে লিঙ্কড রয়েছে কোনটা, অথবা অনেক সময় একই আইডিয়া রিপিট হয়, ওখানে একটা দেওয়া আছে, আবার একটা দেওয়া রয়েছে, ওটাকে আবার এক্সপ্লেন করা রয়েছে, এক্সাগারেট করা হচ্ছে, মানে অতিরঞ্জিত করে বাড়িয়ে বলা হচ্ছে, এগুলো থাকবেই, প্রেসিতে এগুলো থাকে। তো সেখান থেকে সেগুলোকে বাদ দিয়ে তোমাকে মূল বিষয়টাকে টেনে বের করতে হবে, এবং সেটা এই পয়েন্টের মাধ্যমে পয়েন্ট আউট করার চেষ্টা করো। তাহলে এই পয়েন্টগুলো পেলে এখান থেকে তুমি নিজে সহজে সেন্টেন্স তৈরি করতে পারবে, এবং এই রাইটিংটা হবে একেবারে স্বতন্ত্র, ইউনিক, একেবারে আলাদা, সবার থেকে আলাদা হবে। তার কারণ তুমি পয়েন্ট থেকে নিজে সেন্টেন্স বানিয়ে লিখছো, এটা সরাসরি ওখান থেকে তুমি কিন্তু সেন্টেন্স কপি পেস্ট করছো না। এই লেখাটাই কিন্তু চান সেমিনার যারা, তারা কিন্তু এইটাই চান, যে লেখাটা তোমার নিজের মতো করে হচ্ছে কিনা, তুমি তোমার ভাষায় লিখেছো কিনা, আর পুরো বিষয়টা কভার করছে কিনা। এইটা যদি তুমি তৈরি করতে পারো, লেআউটটা যদি তুমি সঠিকভাবে বানাতে পারো, তার মানে বুঝতে হবে যে তুমি প্রেসি লেখার জন্য তোমার প্রস্তুতি সঠিকভাবে সঠিক দিকেই এগোচ্ছে। আর তা না হলে তোমার বারবার মনে হবে সেন্টেন্সটা কী রয়েছে, আমি ওই সেন্টেন্সটা কি লেখা যায় না, ওইটা একটুখানি অংশ কি দেওয়া যেতে পারে, এরকম ভাবারই দরকার নেই। এইগুলোকে নিয়ে সেন্টেন্স বানিয়ে ফেলো। মূল বিষয়টা বুঝতে পেরেছো সবাই, যেখানে গুরুত্ব দেওয়া হচ্ছে কাকে, পরিশ্রমকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এবারে চলো
এই যে আইডিয়াটা আমরা পেলাম, এর একটা সেটা তো লিখবই, লেখার সঙ্গে সঙ্গে একটা টাইটেল দিতে হবে, অর্থাৎ নামকরণ। এই টপিকটার উপরে কি নামকরণ হতে পারে, টাইটেল কি হতে পারে। তো আমরা পয়েন্ট পেয়ে গেলাম, পুরো বিষয়টা বুঝতে পেরেছি খুব সহজেই, এবং সেখান থেকে লেআউট বানিয়ে নিয়েছি। এবারে চলো কীভাবে আনসার লিখব। দেখো স্যাম্পল আনসার, এটা এটা একরকমভাবে লেখা যায়, তো এটাই হতে হবে এরকমটা কোনো কারণ নেই, তোমরা এই মতো করে লিখতে পারো। কীভাবে দেখো, আমরা দিয়েছি প্রথমেই, হার্ডওয়ার্ক ইজ দ্য কি এসেন্সিয়াল ইন দ্য লাইভস অফ বোথ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড নেশনস। প্রথমের যে পয়েন্টটা আমরা মেনশন করেছিলাম সেই পয়েন্টটাকে আমরা গুরুত্ব দিয়ে হার্ডওয়ার্ক দেওয়া হয়েছে। দেখো হার্ডওয়ার্ক ইজ দ্য কি এসেন্সিয়াল মানে মূল চাবিকাঠি, মূল বিষয়, এসেন্সিয়াল দ্য লাইভস অফ বোথ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড নেশনস, অর্থাৎ একজন ব্যক্তিগত এবং সমাজের উন্নতির জন্য যেটা দরকার সেটা হচ্ছে কঠিন পরিশ্রম। এই বিষয়টাকেই আমরা গুরুত্ব দিয়েছি। মোস্ট অফ দ্য ইনভেনশনস আর দ্যাট রেজাল্ট অফ ডিলিজেন্ট ওয়ার্ক বাই সায়েন্টিস্ট। তাই সায়েন্টিস্টদের সেকেন্ড পয়েন্ট আমরা রেখেছিলাম যে সায়েন্টিস্টরা এটাকে প্রুভ করেছেন, আমাদের জীবনকে আরও বেশি সহজ সরল করেছেন, তারা বিভিন্ন ধরনের আবিষ্কারের মাধ্যমে আমাদের জীবনকে সহজ করেছেন। মোস্ট অফ দ্য ইনভেনশনস আর দ্য রেজাল্টস অফ ডিলিজেন্ট মানে হচ্ছে পরিশ্রম, ডিলিজেন্ট ওয়ার্ক কঠিন পরিশ্রম, এখানে আমরা হার্ড ওয়ার্ক করতে পারি। ওয়ার্ক বাই সায়েন্টিস্ট, সায়েন্টিস্টদের মাধ্যমেই তাদের আবিষ্কার, মোস্ট অফ দ্য ইনভেনশনস তাদের যেসব আবিষ্কার যেগুলো হয়েছে, আর দ্য রেজাল্ট অফ ডিলিজেন্ট ওয়ার্ক কঠিন পরিশ্রমের মাধ্যমেই তার ফল তারা পেয়েছেন, অর্থাৎ তাদের আবিষ্কারের পেছনে কঠিন পরিশ্রমই হচ্ছে মূল মন্ত্র। তারাও কঠিন পরিশ্রম করেছেন, তার ফলে এটা সহজ হয়েছে। মেনি ফরেন কান্ট্রিজ, এখানে ফরেন কান্ট্রিজ দেওয়া রয়েছে, তুমি চাইলে এখানে ডেভেলপড কান্ট্রিজ দিতে পারো। মেনি ডেভেলপ কান্ট্রিজ আর প্রসপারাস, ফরেন কান্ট্রিজ প্রসপারাস মানে হচ্ছে উন্নতশীল, উন্নত হয়েছে, আর প্রসপারাস বিকজ দেয়ার পিপল কারণ তাদের লোকজনেরা আর ইন্ডাস্ট্রিয়াস, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমী, ডিলিজেন্ট তারাও পরিশ্রমী, উন্নত দেশের লোকজনেরাও পরিশ্রমী এবং সেই কারণেই তাদের দেশটা উন্নত হয়েছে। এই সেন্টেন্সটাকে একটু অন্যভাবেই লেখা যেতে পারে, ডেভেলপড কান্ট্রিজ আর প্রসপারাস বিকজ অফ ইন্ডাস্ট্রিয়াস পিপল, because of their industrious people, because of their diligent people, because of their hard work people, stern work people, এটাকে বিভিন্নভাবে লেখা যেতে পারে। এবারে ভারতবর্ষের কথা, ইন্ডিয়া টু উইল প্রসপার, ভারতও উন্নত করতে পারে, ইফ দ্য ইন্ডিয়ানস প্রুভ টু বি ডিলিজেন্ট অথবা হার্ডওয়ার্কিং, এটা অথবা এটা দুটো নয়, এটা অবলিক দেওয়া রয়েছে, টাইটেল দেওয়া রয়েছে। দেখো দ্য নিড অফ হার্ডওয়ার্ক, কঠিন পরিশ্রমের প্রয়োজনীয়তা, অথবা ইন্ডাস্ট্রি ইজ দ্য সিক্রেট অফ সাকসেস, কঠিন পরিশ্রম সফলতার মূল মন্ত্র। এইভাবে নিজেদেরকে প্র্যাকটিস করো, তৈরি করো, আর প্রত্যেক দিন লাইভ ক্লাসে থাকার চেষ্টা করো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, পরবর্তী ক্লাসে আমরা নিয়ে আসবো রিপোর্ট রাইটিং, ট্রান্সলেশন বা অন্যান্য যা যা রাইটিং রয়েছে সবটা, আরও বেশ কিছু প্র্যাকটিস তোমাদের আমি করাবো। ঠিক আছে, এ পর্যন্তই থাক, থ্যাংক ইউ এভরিবডি।